I think all of you are okay, and you are waiting eagerly to have an uh, better understanding of a passage. Today, I would like to do with you a passage entitled conflict. আজকে তোমাদের সংঘর্ষ সংঘর্ষ বা সংঘাত কনফ্লিক্ট এই শিরোনামে যে প্যাসেজটা আছে সেটাকে নিয়ে পড়ার চেষ্টা করব। দেখো, কনফ্লিক্ট মানে সংঘাত। সংঘাত আমরা বাংলায় বলি সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ, স্নায়বিক দ্বন্দ্ব। এই যে দ্বান্দ্বিক অবস্থা মনের, এটাকে আমরা ইংরেজিতে বলি কনফ্লিক্ট। আর এই কনফ্লিক্ট মে বি ইন ভেরিয়াস ফর্ম। There is, in the first picture we see a group and there is another group. One group is saying yes, that is to be done. Another group is asserting no, that cannot be done. এই যে দ্বন্দ্ব, একে অপরের সংঘাত একটা বিষয়কে নিয়ে, এটাকে আমরা বলবো দ্বান্দ্বিক অবস্থা বা দ্বন্দ্ব বা সংঘাত। এটা দলের থেকে দলের সাথে হতে পারে, ব্যক্তির সাথে ব্যক্তির হতে পারে। ইউ সি দ্য পিকচার, তোমরা দেখতে পাচ্ছ একজন এবং অপোজিং ডিরেকশনে আর একজন, একটা কমন পজিশন, একটা সাধারণ সম্পদকে এ বলছে আমার, ও বলছে আমার, এই নিয়ে যে দ্বন্দ্ব, এটাই হলো আমাদের দ্বান্দ্বিক মনের অবস্থা। আমরা দেখলাম এই দ্বন্দ্ব দলে দলে হতে পারে, দলের সাথে দলের, ব্যক্তির সাথে ব্যক্তির। আবার খুব মজার, এই দ্বন্দ্ব কিন্তু ব্যক্তির নিজের সাথেও নিজের হতে পারে। যেমন দেখো, ব্যক্তি সত্তা আমাদের, যেটা ব্যক্তি সত্তাতে আমাদের দুটো ধারণা অনেক সময় আমাদেরকে তাড়িত করে। একটা আমরা আমাদের ধর্মীয় বিধানেও পাই যে আমাদের দুই স্কন্ধে দুজন এসে ভর করে, একজন অ্যাঞ্জেল আর একজন ডেভিল। আমাদের মনের মধ্যে কুমন্ত্রণা দেয় ডেভিল, হ্যাঁ, এটা আমরা কি বলবো, শয়তান। আর আমাদের মনের মধ্যে একটা সুবোধ, সুশীল আচরণে অভ্যস্ত হতে আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করে দেবদূত। এই শয়তান এবং দেবদূত, এই দুটো আমাদের মনের মধ্যে একসময় কাজ করে। আমরা তখন বুঝে উঠতে পারি না কি করব। এই যে দ্বন্দ্ব, এটা হলো ব্যক্তি অন্তস্থ দ্বন্দ্ব, যেটা বলে ইন্ডিভিজুয়াল কনফ্লিক্ট। টু বি অর নট টু বি, এটা করব কি করব না, যে সেই বিখ্যাত হ্যামলেটের উক্তি আমরা শেক্সপিয়ারের সেই অনবদ্য সৃষ্টি হ্যামলেট থেকে জানি। সে যখন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, তখন তার সেই বিখ্যাত সরলোকিটা, স্বগতোক্তিটা, টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। করবো কি করবো না, এটাই বড় সমস্যা। তো ব্যক্তির মধ্যে ব্যক্তি অন্তস্থ দ্বন্দ্ব হতে পারে। তাহলে আমরা দেখলাম দ্বন্দ্ব দলে দলে হতে পারে, দ্বন্দ্ব একে অপরের সাথে হতে পারে, আবার দ্বন্দ্ব নিজের সাথে নিজের দ্বন্দ্ব হতে পারে। নিজের সাথে নিজের দ্বন্দ্বটাকে আমরা বলি কিংকর্তব্য বিমূঢ় অবস্থা, অর্থাৎ এ সিচুয়েশন ইন পাজলিং ফর্ম। কী করব এটা বুঝে উঠতে না পারা, অ্যাট এ স্টেক আমরা ইংরেজিতে বলি। এ মাইন্ডসেট অ্যাট এ স্টেক, মানে কী করবো বুঝে উঠতে না পারা। তো আমরা কনফ্লিক্ট দেখলাম, কনফ্লিক্টের বাংলা বললাম সংঘাত বা দ্বন্দ্ব। দ্বন্দ্বের আমরা বিভিন্ন প্রকার দেখলাম। এবারে আমরা এই দ্বন্দ্বকে নিয়ে লেখা প্যাসেজটা পড়ব, পড়ে তার বাংলা বোঝার চেষ্টা করব। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। এই যে দ্বন্দ্ব, এটা ব্যক্তি জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইনএভিটেবল মানে অবিচ্ছেদ্য, অঙ্গাঙ্গী, যাকে আমরা অপসারণ করতে পারি না, যাকে আমরা সরাতে পারি না, দূরে রাখতে পারি না, একেবারেই অঙ্গাঙ্গী। কনফ্লিক্ট ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ লাইফ। দ্বন্দ্ব আমাদের জীবনের অঙ্গাঙ্গী অংশ। অল অফ আস পজেস আওয়ার ওন অপিনিয়ন্স। আমরা সবাই কিন্তু আমাদের নিজের মতামতকে ধারণ করি, আইডিয়াস, আমাদের ধারণাকে ধারণ করি, অ্যান্ড সেটস অফ বিলিভস, আমরা একগুচ্ছ বিশ্বাসকে ধারণ করি। উই হ্যাভ আওয়ার ওন ওয়েজ অফ লুকিং অ্যাট থিংস, আমাদের একটা বিষয়কে দেখার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার, আমরা সেরকমই আমরা কার্য সম্পাদন করি, যেটা ভাবি এটাই সঠিক, যেটা আমরা সঠিক ভাবি সেরকমই কার্য করি। সুতরাং হেন্স উই অফেন ফাইন্ড আওয়ার সেলস ইন কনফ্লিক্ট ইন ডিফারেন্ট সিনারিওস। আর এই কারণেই আমরা নিজেদেরকে প্রায়ই বিভিন্ন পরিবেশে, আমাদের সামাজিক অবস্থানের বিভিন্ন পরিবেশে আমরা নিজেদেরকে আবিষ্কার করি দ্বান্দ্বিক অবস্থায়, অর্থাৎ সংঘাতময় অবস্থায়। ইট মে ইনভলভ আদার ইন্ডিভিজুয়ালস, দ্বন্দ্ব কখনো অন্যর সাথে হতে পারে, গ্রুপস অফ পিপুল,
অন্য একটা জনগোষ্ঠীর সাথে হতে পারে, অর এ স্ট্রাগল উইদিন আওয়ার ওন সেলফস, অথবা সংঘাতটা হয় আমাদের নিজের অস্তিত্বের সাথে। কনসিকুয়েন্টলি কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস আওয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশনস ইন ওয়ান ওয়ে অর অ্যানাদার। ফলে কনসিকুয়েন্টলি মানে ফলে, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্সেস এই দ্বন্দ্ব কিন্তু আমাদেরকে প্রভাবিত করে আমাদের সিদ্ধান্তকে, হয় এভাবে নয় ওইভাবে। অর্থাৎ আমরা আমাদের সিদ্ধান্তে অনড় থাকতে পারি না, আমাদের দ্বন্দ্ব আমাদেরকে বিচলিত করে, আমাদের সিদ্ধান্ত থেকে আমাদেরকে সরিয়ে আনে অনেক সময়। এবারে দেখো, কনফ্লিক্ট কামস ন্যাচারালি। এই যে দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক অবস্থা, এটা কিন্তু প্রকৃতিগতভাবেই আসে, স্বতঃস্ফূর্তভাবে আসে। দ্বন্দ্ব না থাকলে সৃষ্টি হয় না দ্বান্দ্বিক। আমরা জানি কার্ল মার্কসের ম্যাটেরিয়াল কনফ্লিক্ট, দ্যাট ইজ বস্তুগত দ্বন্দ্ব। দ্বন্দ্ব যেখানে আছে সেখানে উৎপত্তি। তো দ্বন্দ্ব থাকবেই, দ্বন্দ্ব একটা প্রাকৃতিক বিষয়। দ্য ক্ল্যাশিং অফ থটস অ্যান্ড আইডিয়াস ইজ এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সপিরিয়েন্স। এই যে আমরা ভাবনার চিন্তার যে ভিন্নতা, এটা মানব সভ্যতার দীর্ঘদিনের অভিজ্ঞতা। মানব যতদিনে সভ্য হয়েছে, অথবা সেই গুহাবাসী অসভ্য মানুষের মধ্যেও দ্বন্দ্ব চিরন্তন, এটা ইনএভিটেবল পার্ট। এটা মানব সভ্যতার অতীত অভিজ্ঞতার ফসল। ইট ইজ ট্রু দ্যাট ইট ক্যান বি ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোলড। সত্যি, আমরা দ্বান্দ্বিক অবস্থানকে যদি অনিয়ন্ত্রিতভাবে ফেলে রাখি, অর্থাৎ দ্বন্দ্বকে যদি আমরা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে দিই, তাহলে এটা ধ্বংসাত্মক পর্যায়ে যেতে পারে। However, it shouldn't be seen as something that can only cause negative things to transpire. যাই হোক, আবার এরাও ভাবা যাবে না যে দ্বন্দ্ব সবসময় আমাদেরকে ধ্বংসাত্মক পথে অথবা নেতিবাচক পথে ধাবিত করে। দ্বন্দ্ব কখনো কখনো আমাদেরকে ইতিবাচকতার পথ দেখায়, আমাদেরকে সত্য এবং সুন্দরের পথ দেখায়, এবং আমাদের সাফল্যের পথ দেখায়। সুতরাং দ্বন্দ্ব সবসময় নেতিবাচক এমনটা ভাবা ঠিক না। আচ্ছা, এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, নাহলে তোমরা হয়তো বুঝতে পারলে না বিষয়টা, যে দ্বন্দ্ব হতে পারে যেমন ফার্স্ট বয় সেকেন্ড বয়, একটা রেজাল্টের ব্যাপারটা নিয়ে দ্বন্দ্ব। ও ভাবছে এবার আমি ফার্স্ট হব, ও ভাবছে এবার আমি ফার্স্ট হব, দুজনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব, কিন্তু এই দ্বন্দ্বটা পজিটিভ ক্ল্যাশ, পজিটিভ ইন কনফ্লিক্ট। There is no destructive attitude among them, but they want to achieve the topmost goal. Here the conflict between them is constructive, not destructive. অর্থাৎ আমি প্রথম হব, দুই ভালো ছাত্রের মধ্যে যে দ্বন্দ্বটা, এটা কিন্তু গঠনমূলক দ্বন্দ্ব। It is a way to come up with more meaningful realizations that can certainly be helpful to the individuals involved. এই দ্বন্দ্ব কখনো কখনো আমাদের রিয়েলাইজেশনস মানে বোঝো, রিয়েলাইজেশনস মানে হলো অভিজ্ঞতায় নিয়ে আসা, অর্থাৎ বোধগম্যতা। কখনো কখনো এই দ্বন্দ্ব বা দ্বান্দ্বিক অবস্থা আমাদের নিজেকে বোঝার একটা পথ তৈরি করে। Conflict can be seen as an opportunity for learning and understanding our differences. এই যে দ্বন্দ্ব বা বৈসাদৃশ্য বা ভিন্নতা, এটার মধ্যে যে সৌন্দর্য আছে, এইটা বোঝার পরিবেশ সৃষ্টি করে এই দ্বন্দ্ব। যেমন আমরা জানি যে একটা দেশে রেইনবো স্টেট বা রেইনবো নেশন, বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের মানুষ থাকে। তো ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ ঐক্যের মধ্যে, বিভাজনের মধ্যে ঐক্য, এবং এই ঐক্যের মধ্যে যে সৌন্দর্য, সেটা অত্যন্ত আদরণীয় সৌন্দর্য। বিভাজনের মধ্যে ঐক্য। তো বিভাজন থাকলেই যে দ্বন্দ্ব তৈরি করতে হবে এমন না, বিভাজনকে মেনে নেওয়ার মতো মানসিক অবস্থা তৈরি করাটার মধ্যেই মানুষের সৌন্দর্য, মানবতা। তো সেজন্য বলছে কনফ্লিক্ট ক্যান বি সিন অ্যাজ অ্যান অপরচুনিটি। আমরা কখনো কখনো বৈসাদৃশ্যকে দেখবো একটা সুযোগ হিসেবে। কী হিসেবে? লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্সেস। এই যে আমাদের মধ্যে যে ভিন্নতা, আমার পথের না হলেই আমি তাকে আক্রমণ করে বসবো, এমনটা না, বরং ভিন্নতাকে বুঝতে হবে, ভিন্নতাকে মান্যতা দিতে হবে। তারপরে তুমি নিজের চিন্তা চেতনায় তোমার যেটা ভালো সেটা তুমি গ্রহণ করবে, কিন্তু ভিন্ন মত, ভিন্ন পথের কণ্ঠরোধ করা যাবে না, যাওয়া উচিত না। এটাই সভ্যতা, এটাই মানবিকতা। We can all live harmoniously despite conflicts as long as we know how to responsibly manage these struggles. আবার দেখো, we can all live harmoniously, আমরা সবাই কিন্তু হারমোনিয়াসলি মানে
হারমোনিয়াসলি মানে ঐক্যভাবে, ঐকান্তে মানে একত্রিতভাবে। হারমোনি থেকে হারমোনি, হারমোনি মানে ঐক্য, হারমোনিয়াসলি মানে ঐক্যভাবে, ঐক্যগতভাবে। আমরা ঐক্যগতভাবে বসবাস করতে পারি ডেসপাইট কনফ্লিক্টস। আমাদের মধ্যে হয়তো সংঘাত আছে, আমাদের মধ্যে বিভাজন আছে, আমাদের মতপার্থক্য আছে। এই পার্থক্যকে মেনে নিয়েও আমরা কিন্তু পরস্পরের সৌহার্দ্য সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। অ্যাজ উই নো হাউ টু রেসপন্সিবলি ম্যানেজ দিস স্ট্রাগলস। যদি আমরা জানি যে কী করে রেসপন্সিবলি ম্যানেজ করতে হয়, অর্থাৎ বুদ্ধি দিয়ে, সংজ্ঞা প্রজ্ঞা দিয়ে, মনুষ্যত্ব দিয়ে আমরা আমাদের উত্থিত বিবাদ, বিসংবাদ, যেটা দ্বন্দ্ব, সেটাকে আমরা ম্যানেজ করতে পারি। যদি ম্যানেজ করতে পারি আমাদের বিবেক দিয়ে, তাহলে আমরা সবাই সুন্দরভাবে ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে বসবাস করতে পারি। কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট। আমরা কিন্তু কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্টের একটা দৃষ্টিকোণ থেকে কনফ্লিক্টকে দেখে আসছি, সেটা হলো সংঘাত দলে দলে হয়, সংঘাত একজনের সাথে আরেকজনের হয়, সংঘাত নিজের মনের মধ্যে হয়। এদিক থেকে দেখলে conflict may be specified into three groups, that is conflict between groups and groups, conflict between one individual to another individual, and conflict between intrapersonal conflict, that is একদম মানুষের নিজের সত্তার সাথে যে দ্বন্দ্ব। আর একটা দৃষ্টিকোণ আছে কনফ্লিক্টকে দেখার, সেটা হলো কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্ট। সেটা কি? সেটা হলো আমরা এই দ্বন্দ্বকে বেশি দেখি। সেটা হলো, দেখো, কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ থ্রি টাইপস অ্যারাইজিং আউট অফ থ্রি ডিফারেন্ট কজেস। আমরা কনফ্লিক্টকে তিন রূপে দেখি এবং তিনটা কারণে, তিনটা একদম বাস্তব কারণে আমরা কনফ্লিক্ট দেখি। যেমন ইকোনমিক কনফ্লিক্ট, এটা হলো অর্থনৈতিক দ্বন্দ্ব। রিসোর্সেস আর লিমিটেড, আমাদের যে প্রাকৃতিক সম্পদ সেটা কিন্তু সীমিত। অ্যান্ড সো গ্রুপস অর ইন্ডিভিজুয়ালস কাম ইনটু কনফ্লিক্ট, ফলে দলীয়গতভাবে অথবা ব্যক্তিগতভাবে জড়িয়ে যায় দ্বন্দ্বে উইথ ইচ আদার, একে অপরের সাথে, টু পজেস অ্যাজ মাচ অ্যাজ দিস রিসোর্সেস অ্যাজ পসিবল। আমরা যতটা পারি নিজে বা দলগতভাবে সেই যে প্রাকৃতিক সম্পদ সেটা গ্রাস করতে চাই। আমরা দলীয়গতভাবে গ্রাস করতে চাই, আমরা ব্যক্তিগতভাবে সেই সম্পদকে গ্রাস করতে চাই। আমরা জানি এই সম্পদ সীমিত, সুতরাং আমি যতটুকু নিতে পারি ততটুকুই আমার জন্য মঙ্গল। এই ধারণা থেকে আমরা এই সম্পদের অধিকার আমাদের ব্যক্তিগত দখলে নিয়ে আসতে চাই। এটাকে আমরা বলছি ইকোনমিক কনফ্লিক্ট, তার মানে অর্থনৈতিক দ্বন্দ্ব। কেননা আমরা যতটা পারি আমাদের প্রাকৃতিক ভোগ্যবস্তু দখলে রাখতে চাই, দাস ব্রিঙ্গিং ফোর্থ হস্টাইল বিহেভিয়ার্স এবং দোজ ইনভলভড। ফলে আমাদের মধ্যে একটা উগ্র মনোভাব তৈরি হয়, উগ্র আচরণ তৈরি হয়। হস্টাইল মানে উগ্র, বিহেভিয়ার্স মানে আচরণ, এবং দোজ ইনভলভড, যারা ওর সাথে জড়িত, অর্থাৎ যে সম্পদটা পাওয়ার জন্য সবাই আগ্রহী। আমি কিছু নিলাম, আমার কেউ কিছু নিল, কিন্তু যে পেল না সে কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে যাবে। ফলে এই বৈষয়িক বিষয়টা দ্বন্দ্বের একটা মূল কারণ, মানে ইকোনমিক কনফ্লিক্ট। আর একটা কনফ্লিক্ট ভ্যালু কনফ্লিক্ট, এটা হলো মূল্যবোধের দ্বন্দ্ব। ইট ইজ কনসার্নড উইথ দ্য ভ্যারাইড প্রেফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস দ্যাট আর পিপল অ্যাজ দেয়ার প্রিন্সিপলস। অর্থাৎ প্রিন্সিপলস মানে কি? প্রিন্সিপলস মানে হলো নীতি। ইট ইজ কনসার্নড উইথ দ্য, এই যে ভ্যালু কনফ্লিক্ট, এই যে মূল্যবোধের কনফ্লিক্ট, মূল্যবোধের দ্বন্দ্ব, এটা কিন্তু জড়িত কার সাথে? উইথ দ্য ভ্যারিড প্রিফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস। আমরা কাকে প্রাধান্য দেব, কোন বিষয়বস্তুকে প্রাধান্য দেব, আমাদের আদর্শ কী হবে, এই যে আদর্শ নীতি, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিন্তু দ্বন্দ্বে জড়িয়ে যাই। কনফ্লিক্টস ড্রিভেন বাই দিস ফ্যাক্টর আর ডেমনস্ট্রেটেড ইন ওয়ার্ডস। এবং এই আমাদের আদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, আমাদের ধ্যান ধারণাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা কিন্তু বিশ্বব্যাপী দেখি যে দেশ আর এক দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে, এক জাতি আরেক জাতির সাথে যুদ্ধে জড়িয়ে যায়। wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. যখন দেখা যায় যে ভিন্ন ভিন্ন গোষ্ঠী, জনগোষ্ঠী, ভিন্ন ভিন্ন মতাবলম্বী, ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন ভিন্ন আদর্শের, তখন তাদের নিজস্ব মতামতকে প্রতিষ্ঠিত করতে গিয়ে চরম দ্বন্দ্বে জড়িয়ে যায়। সেই দ্বন্দ্ব হলো রক্তাক্ত দ্বন্দ্ব বা সংঘর্ষময় দ্বন্দ্ব। এটা ভ্যালু কনফ্লিক্ট, মূল্যবোধের কনফ্লিক্ট। এখানে মানুষ ছাড় দিতে নারাজ। আর হলো পাওয়ার কনফ্লিক্ট, এটা হলো শক্তিমত্তার দ্বন্দ্ব। আমি কতটুকু শক্তিমান, আমার কতটুকু প্রভাব প্রতিপত্তি সমাজে, এই নিজেকে প্রতিষ্ঠিত করার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে বলা হয় পাওয়ার কনফ্লিক্ট। এটা কিন্তু ব্যক্তি
সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যক্তি চায় অন্যকে পরাভূত করে নিজেকে অনেক উচ্চ আসনে পৌঁছাতে। আবার একটা জাতি অন্য জাতিকে ছাপিয়ে গিয়ে সেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচিত হতে চায়। এই যে ক্ষমতার দ্বন্দ্ব, এটাকে বলা হয় পাওয়ার কনফ্লিক্ট। ইট অকার্স হোয়েন দ্য পার্টিস ইনভলভড। এই ক্ষমতা দ্বন্দ্ব কখন ঘটে? যখন ইট অকার্স মানে এটা ঘটে হোয়েন দ্য পার্টিস, যখন দলগুলো ইনভলভড ইন্টেন্ট টু ম্যাক্সিমাইজ, যখন তারা চায়, ইন্টেন্ট করা মানে চাওয়া, যখন তারা ইনভলভ, যখন কোন কোন যে দলগুলো জড়িত, ইন্টেন্ট টু ম্যাক্সিমাইজ, ম্যাক্সিমাইজ হলো ভার, ম্যাক্সিমাম নাউন, ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাইজ, যখন তারা নিজেদের প্রভাব প্রতিপত্তিকে আরও বেশি বর্ধিত করতে চায়, ম্যাক্সিমাইজ করতে চায় হোয়াট ইনফ্লুয়েন্স দে হ্যাভ ইন দ্য সোশ্যাল সেটিংস, সামাজিক পরিমণ্ডলে তাদের যে বিদ্যমান প্রভাব, সেই প্রভাবকে যখন আরও বেশি বর্ধিত করতে চায়, নিজের প্রভাবকে, সেটা ব্যক্তিগতভাবে হতে পারে, দলীয়গত হতে পারে, রাষ্ট্রীয়গতভাবে হতে পারে, যখন নিজের প্রভাবকে সে বর্ধিত করতে চায়, তখন দ্বন্দ্বের তৈরি হয়। সাচ এ সিচুয়েশন ক্যান হ্যাপেন, এরকম একটা অবস্থা ঘটতে পারে অ্যামং ইন্ডিভিজুয়ালস, নিজের মধ্যে, অর্থাৎ আমি আমার প্রভাব প্রতিপত্তি আমার সমাজে বেশি বাড়াবো, এটা ইন্ডিভিজুয়ালসের জন্য হতে পারে। গ্রুপস মানে আমি গোষ্ঠীগত, আমরা গোষ্ঠীগতভাবে আমরা অন্য গোষ্ঠী চাইতে নিজেদেরকে বড় করে তুলে ধরবো, এটা একটা হতে পারে। অর ইভেন নেশনস, এমনকি জাতির সাথে, জাতির যে প্রভাব, মানে দেশের সাথে দেশের, যেমন তো আমরা জানি যে ইন কোল্ড ওয়ার এরেনা অফ দ্য হিস্ট্রি অফ হিউম্যান বিইং, যে মানব জাতির যে শীতল স্নায়বিক দ্বন্দ্ব ছিল রাশিয়া আমেরিকা, হ্যাঁ, অর্থাৎ পৃথিবী তখন দুটো ভাগে ভাগ ছিল, রাশিয়া আমেরিকা, স্নায়ুদ্বন্দ্ব। এই স্নায়ুদ্বন্দ্ব মানেই হলো তারা চাচ্ছিল কি, যে নিজেদের প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে। আমরা কিন্তু রাশিয়া আমেরিকা দিয়ে বুঝালাম, রাষ্ট্র এখন চীন চাচ্ছে তার অর্থনৈতিক বলয় বৃদ্ধি করে সে সুপার পাওয়ার হতে, আমেরিকা সুপার পাওয়ার হয়ে আছে, সে তার সুপার পাওয়ার বজায় রাখতে চাচ্ছে, রাশিয়া তো চাচ্ছেই। ফলে এই যে পাওয়ার কনফ্লিক্ট এখান থেকেই তৈরি, অর্থাৎ প্রভুত্ব করার উদগ্র বাসনা, এর থেকেই দ্বন্দ্বের তৈরি হতে পারে। তো আমরা দ্বন্দ্ব পড়লাম, দ্বন্দ্বের ইংরেজি বললাম কনফ্লিক্ট, এর কিন্তু আরও সিনোনিমাস ওয়ার্ড আছে, যেমন কনফ্লিক্টকে আমরা বলতে পারি ক্ল্যাশ, ফাইট, ওয়ার, collision, all these are conflict. And I have translated all the sentences into Bengali so that you can understand the passage well and make the answers if it is common in your exam. That's all for today. And